আমার স্বামী মিস্টার ইয়াসিন বিছানার উপর দাঁড়িয়ে একটি কালো শার্ট ভাঁজ করেছিলেন, যেন তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরের জন্য ব্যাগ গুছাচ্ছেন, কোনো অন্য নারীর সাথে চলে যাওয়ার প্রস্তুতি নয়। রূপা বেডরুমের দরজায় দাঁড়িয়েছিল হাত গুটিয়ে। সে তার স্বামীকে দেখছিল, যে দামি পারফিউম, নতুন আন্ডারওয়্যার আর রূপা নিজের বড়দিনে উপহার দেওয়া সুগন্ধি গুছিয়ে নিচ্ছে। তাহলে লেক তাহর সেই আন্টিক রিট্রিট এ নাইট ক্লাব শার্টও আছে। সে শান্ত গলায় জিজ্ঞেস করলো। মিস্টার ইয়াসিন একটুও অস্বস্তি দেখালেন না। আমি মেহরিনের সাথে যাচ্ছি। আমি তো আগেই বলেছি এটা কাজের ব্যাপার। মেহরিন সেই খুব ভালো সহকর্মী, যে সব সময় তার সময় বুঝে নিত। রাত 12টায় কাজের বিষয় নিয়ে মেসেজ দিত। আর মাসের পর মাস মিস্টার ইয়াসিনের সোশ্যাল মিডিয়া স্টোরিতে দেখা যেত হঠাৎ টেবিলের ওপর রাখা ফোনটা ভাইব্রেট করলো। স্ক্রিন জ্বলে উঠল তখনই যখন রূপা চোখ বুলিয়েছিল। আমার ভালোবাসা, তোমার সাথে থাকতে আর তর সইছে না। মিস্টার ইয়াসিন এত দ্রুত ফোনটা তুলে নিলেন যে প্রায় ল্যাম্পটাই ফেলে দিচ্ছিলেন। এটা স্প্যাম, তিনি বললেন। রূপা শুকনো হাসি আসলো। স্প্যাম এখন বেশ আধুনিক হয়ে গেছে। এখন এটা তোমাকে আমার ভালোবাসাও বলে। তারপর মিস্টার ইয়াসিন তার দিকে এমন শীতল চোখে তাকালেন যেন তার ভেতরের কিছু ভেঙে গেল। আমি তোমার এই নাটক আর সহ্য করতে পারছি না। যদি ড্রামা চাই তাহলে ডিভোর্স দাও, হয়তো তখন তুমি বোঝা হওয়া বন্ধ করবে। রূপা চিৎকার করলো না, কাঁদলো না, কিছু ছুঁড়েও মারলো না, শুধু এক পাশে সরে দাঁড়ালো আর তাকে কালো সুটকেস নিয়ে চলে যেতে দিল, যেটা তারা এক সময় কি ওয়েস্টের হানিমুনে একসাথে কিনেছিল। তার গাড়ির যখন রাস্তা দিয়ে অদৃশ্য হয়ে গেল, বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেটা দুঃখের নীরবতা ছিল না, মনে হচ্ছিল বহু বছর পর প্রথমবার বাড়িটা শ্বাস নিতে পারছে। রূপা রান্নাঘরে গিয়ে বসলো মিস্টার ইয়াসিনের পুরনো ল্যাপটপ নিয়ে। সে সবসময় ভাবত রূপা খুবই বিশ্বাসী, কখনো কিছু চেক করবে না। এটাই ছিল তার ভুল। তার ইমেল তখনও খোলা ছিল। প্রথমে সে যা পেল তা হলো একটি রিজার্ভেশন লেক তাহতে, একটি বিলাসবহুল কেবিন, প্রাইভেট জেকুজি, রোমান্টিক ডিনার, কাপল ম্যাসাজ এবং এক বোতল ওয়াইন সহ। তাদের যৌথ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা। তারপর সে ব্যাংক রেকর্ড খুলল। দামি রেস্টুরেন্ট, সপ্তাহের মাঝখানে হোটেল বুকিং, শহরের নামকরা বুটিক থেকে গহনা কেনা, ছোট ছোট নিয়মিত স্থানান্তর একটি অচেনা অ্যাকাউন্টে, যেটা রূপা কখনো দেখেনি। 11 মাস ধরে তাদের দাম্পত্য জীবন থেকে চুপচাপ টাকা গায়েব হয়ে গেছে। যখন সে কাজ নিয়ে ব্যস্ত ছিল, সংসারে খরচ চালাচ্ছিল আর এমন একজন মানুষের উপর বিশ্বাস করছিল যে তখনই বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তারপর সে মেসেজগুলো পেল। মেরিন তাকে বাড়ির মহিলা বলে উল্লেখ করেছিল, যেন রূপা কোনো আসবাবপত্র মাত্র। মিস্টার ইয়াসিন লিখেছিল, সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, সে স্থিতিশীলতা খুব পছন্দ করে। আর শেষ মেসেজটা তাকে জমিয়ে দিল, যখন অন্য অ্যাকাউন্টে যথেষ্ট টাকা জমবে আমি পরিষ্কারভাবে চলে যাব। রূপা চোখ বন্ধ করলো। এই সম্পর্কের বিশ্বাসঘাতকতা কষ্ট দিয়েছিল, কিন্তু এটা আরও খারাপ ছিল। মিস্টার ইয়াসিন শুধু প্রতারণাই করেননি, তিনি তাকে আর্থিকভাবে নিঃস্ব করে চলে যাওয়ার পরিকল্পনাও করছিলেন। পরদিন সকাল 7টায় যে শহরের পারিবারিক আইনজীবী তানিয়া রহমানকে ফোন করলো এক বন্ধুর পরামর্শে। 10টার মধ্যে সে তানিয়ার অফিসে বসেছিল, সাথে স্ক্রিনশট, ব্যাংক স্টেটমেন্ট আর ল্যাপটপ। তানিয়া একটুও না থেমে সব শুনল। রূপা শেষ করলে আইনজীবী শুধু বলল, আর কোনো মুখোমুখি কথা বলবেন না, এখন আমরা সব নথিভুক্ত করব। আর তিনি যদি ভেবে থাকেন তিনি পরিষ্কারভাবে বেরিয়ে যেতে পারবেন, তিনি ভুল মানুষকে বেছে নিয়েছেন। সেই
বিকেলেই রূপা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলল। নিজের বেতন সেখানে সরাতে শুরু করলো আর যত রসিদ ও আর্থিক কাগজপত্র ছিল সব সংগ্রহ করলো। বাড়ি ফিরে সে শান্তভাবে মিস্টার ইয়াসিনের জিনিসপত্র গুছাতে শুরু করলো। যে শান্তি তার ভেতরটা কেটে দিচ্ছিল। রবিবার রাতে তিনি ভুল করে তাকে একটি ছবি পাঠালেন। 2 গ্লাস ওয়াইন ফায়ার প্লেসের সামনে, মেরিনের হাত তার হাঁটুর ওপর, আর সেই একই কালো শার্ট যেটা তিনি তার সামনে ভাঁজ করছিলেন। রূপা ছবিটা তানিয়াকে ফরওয়ার্ড করলো, শুধু একটি মেসেজ সহ আরও একটি প্রমাণ। আর শেষ বাক্সটা টেপ দিয়ে সিল করার সময় সে বুঝতে পারল মিস্টার ইয়াসিনের কোনো ধারণাই নেই তিনি যখন ফিরে আসবেন তখন তার জন্য কী অপেক্ষা করছে। তুমি যদি তোমার সঙ্গীকে ডিভোর্স দাও, বলতে শুনতে এই বিশ্বাসে যে তুমি কখনো সত্যি তা করবে না, তুমি কি করতে? প্রথম লাইনটা কেমন হলো? সোমবার সকালটা অস্বাভাবিক শান্ত ছিল। রূপা ঘুম থেকে উঠে কয়েক সেকেন্ড বিছানার দিকে তাকিয়ে রইল। বিছানার ডান পাশটা খালি। অনেক বছর ধরে প্রতিদিন ঘুম ভাঙার পর যে মানুষটাকে পাশে দেখেছে সে আজ নেই। অদ্ভুত ব্যাপার হলো, এতে তার বুকটা ভেঙে পড়ল না, বরং মনে হলো দীর্ঘদিন ধরে কাঁধে চাপিয়ে রাখা একটা ভার হঠাৎ নেমে গেছে। সে ধীরে ধীরে উঠে রান্নাঘরে গেল, নিজের জন্য 1 কাপ চা বানালো। জানালার পাশে দাঁড়িয়ে চুমুক দিতে দিতে বাইরের আকাশ দেখছিল। অনেক বছর পর সে নিজের নীরবতা শুনতে পারছিল। হঠাৎ ফোন বেজে উঠল। তানিয়া রহমান। রূপা কল রিসিভ করতেই ওপাশ থেকে ধীর কণ্ঠ ভেসে এলো, গত রাতের ছবিটা আমি দেখেছি। এটা আমাদের মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। রূপা ধীরে বলল, আমি ভাবতেও পারিনি সে এতটা অসাবধান হবে। অহংকারী মানুষেরা প্রায়ই অসাবধান হয়। তানিয়া বলল, তারা বিশ্বাস করে কেউ তাদের ধরতে পারবে না। রূপা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি কি সত্যি এটা করতে পারবো? কি করতে পারবেন? সব কিছু শেষ করতে। তানিয়ার উত্তর আসতে 1 সেকেন্ডও লাগলো না। আপনি অনেক আগেই শেষ হয়ে যাওয়া একটা সম্পর্কের কাগজে সই করবেন মাত্র। ফোন কেটে যাওয়ার পর রূপা দীর্ঘক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে রইল। কথাটা তার মনে গেঁথে গেল। হয়তো সত্যি সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, শুধু সে বুঝতে পারেনি অথবা বুঝেও স্বীকার করতে চায়নি। দুপুরের দিকে সেই স্টোর রুমে ঢুকলো। মিস্টার ইয়াসিনের পুরনো কিছু ফাইল সেখানে রাখা ছিল। কাগজপত্র গোছাতে গিয়ে হঠাৎ একটি ধুলোমাখা খাম তার চোখে পড়ল। খামটির ওপর লেখা ছিল ব্যক্তিগত। রূপা কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর খুলে ফেলল। ভেতরে কয়েকটি পুরনো নথি ছিল, কিছু বিনিয়োগ সংক্রান্ত কাগজ, কিছু ব্যাংক হিসাবের কপি আর একটি সম্পত্তির দলিল। দলিলটি দেখে রূপার চোখ বড় হয়ে গেল। সম্পত্তিটি প্রায় 2 বছর আগে কেনা হয়েছিল, কিন্তু সে এর কথা কখনো শোনেনি। ক্রেতার নামের জায়গায় লেখা মিস্টার ইয়াসিন, সহ মালিক মেহরিন আক্তার। রূপার বুকের ভেতর ধাক্কার মতো কিছু লাগলো। 2 বছর পরও 2 বছর ধরে তারা একসঙ্গে সম্পত্তি কিনেছে, অথচ সে কিছুই জানতো না। সে সঙ্গে সঙ্গে নথিগুলোর ছবি তানিয়াকে পাঠালো। মাত্র 10 মিনিট পর উত্তর এলো, আমাকে অবিলম্বে অফিসে এসে দেখা করুন। বিকেল 3টায় রূপা আবার আইনজীবীর সামনে বসেছিল। তানিয়ার মুখে আগের চেয়ে বেশি কঠোরতা। এটা শুধু পরকীয়া নয়, সে বলল, এর মধ্যে সম্পদ গোপন করার বিষয়ও থাকতে পারে। রূপা চুপ করে শুনছিল। আপনার স্বামী যদি বৈবাহিক সম্পদের অর্থ ব্যবহার করে অন্য কারোর সঙ্গে সম্পত্তি কিনে থাকেন, তাহলে সেটা আদালতের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে। রূপা ধীরে বলল, মানে তিনি হয়তো ভাবছেন সব কিছু লুকিয়ে
রাখতে পারবেন, কিন্তু এখন তার সেই সুযোগ কমে যাচ্ছে। সেদিন অফিস থেকে বের হওয়ার সময় বহুদিন পর রূপার মনে এক ফোঁটা সাহস জন্ম নিল। প্রথমবারের মতো মনে হলো সে একা নয়, তার হাতে সত্য আছে, প্রমাণ আছে, আর সবচেয়ে বড় কথা সে আর ভয় পাচ্ছে না। কিন্তু ঠিক সেই সময় সে জানতো না, লেকের ধারে বিলাস বহুল কেবিনে বসে মিস্টার ইয়াসিন এবং মেহরিন এমন একটি পরিকল্পনা করছে যা তাদের দুজনের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। বাহিরে হালকা তুষার পড়ছিল, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা বাতাস কেবিনের কাছে জানালায় ধাক্কা মারছিল বারবার। ভেতরে আগুন জ্বলছিল ফায়ার প্লেসে। চারপাশে এমন একটি পরিবেশ যা দেখে যে কেউ ভাববে দুজন মানুষ তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছে। কিন্তু মেহরিনের চোখে সেই আনন্দ ছিল না। সে সোফার এক কোণে বসে মোবাইলের স্ক্রিনে তাকিয়েছিল। মিস্টার ইয়াসিন ওয়াইনের গ্লাস হাতে তার পাশে এসে বসলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। মেহরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি। কি বিষয় রূপা? মিস্টার ইয়াসিন বিরক্ত মুখে হেসে ফেললেন। আবার সে? হ্যাঁ, আবার সে। মেহরিন এবার সরাসরি তার দিকে তাকালো। তুমি নিশ্চিত তো সে কিছু বুঝতে পারেনি? সে কখনো কিছু বুঝতে পারে না। মিস্টার ইয়াসিন আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ও সবসময় বিশ্বাস করে, সবসময়। মেরিন ঠোঁট কামড়ালো, তারপর ধীরে বলল, কিন্তু আমি নিশ্চিত নই। মিস্টার ইয়াসিন ব্রুকুসকে তাকালেন। তুমি এত ভয় পাচ্ছ কেন? কারণ আমি মানুষকে বুঝতে পারি, সে গম্ভীর গলায় বলল। আর একজন নারী যখন চুপ হয়ে যায় তখন তাকে সবচেয়ে বেশি ভয় পাওয়া উচিত। কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য মিস্টার ইয়াসিনও চুপ হয়ে গেলেন, তারপর হেসে ফেললেন। তুমি সিনেমা বেশি দেখো? মেরিন আর কিছু বলল না, কিন্তু তার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল। অন্যদিকে রূপা সেই রাতে ঘুমাতে পারেনি। নিজের বিছানায় শুয়ে সে চাঁদের দিকে তাকিয়েছিল। বিয়ের পরের দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল। মিস্টার ইয়াসিন তখন এমন ছিলেন না, অন্তত সে তাই বিশ্বাস করত। প্রথম দিকে মানুষটা তাকে সম্মান করত, তার কথা শুনত, তার ছোট ছোট ইচ্ছাগুলো মনে রাখত। তার জন্মদিনের আগে সপ্তাহখানেক ধরে পরিকল্পনা করত। একদিন অফিস থেকে ফিরে তাকে নিয়ে হঠাৎ নদীর পাড়ে চলে গিয়েছিল। সেদিন সন্ধ্যায় সূর্য ডুবছিল। মিস্টার ইয়াসিন তার হাত ধরে বলেছিলেন, আমি চাই তুমি সবসময় হাসো। সেই কথাটা মনে পড়তেই রূপার চোখ বন্ধ হয়ে এলো। মানুষ এত বদলে যায় কিভাবে? নাকি মানুষ বদলায় না, শুধু আসল চেহারা এক সময় বেরিয়ে আসে। রাত প্রায় 2টার দিকে সে উঠে বসে। তার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছিল, মেহরিনের সঙ্গে সম্পত্তি কেনার জন্য টাকা কোথা থেকে এসেছে। ব্যাংক রেকর্ডে যেটুকু পেয়েছে সেটা পুরো সত্যি নয়, নিশ্চয়ই আরও কিছু আছে। সে আবার ল্যাপটপ করলো, ধীরে ধীরে ফাইলগুলো দেখতে শুরু করলো। একটি ফোল্ডারের নাম তার চোখে পড়ল, টাস্ক ডকুমেন্ট। ফোল্ডার খুলতেই নতুন কিছু তথ্য সামনে এলো। কয়েকটি লেনদেনের হিসাব, কিছু বিনিয়োগ আর একটি কোম্পানির নাম। কোম্পানিটি সম্পর্কে সে আগে কখনো শোনেনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মিস্টার ইয়াসিন সেখানে শেয়ার হোল্ডার হিসেবে তালিকাভুক্ত। রূপা ভ্রু কুঁচকে গেল। সে তো কখনোই এই ব্যবসার কথা বলেনি। আরও খোঁজ নিয়ে সে দেখতে পেল গত 1 বছরে কোম্পানিটি বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে। অর্থের একটি অংশ এসেছে তাদের যৌথ সঞ্চয় থেকে। রূপার হাত কেঁপে উঠল। একসময় এই সঞ্চয় দিয়ে তারা নিজেদের বাড়ি বড় করবে বলে পরিকল্পনা করেছিল। সন্তান হলে তার ভবিষ্যতের জন্য টাকা জমাবে বলে কথা হয়েছিল। আর এখন সে দেখছে সেই অর্থ অন্য কোথাও চলে গেছে। সকাল হওয়ার আগেই রূপা সব নথি আলাদা করে সংরক্ষণ করে রাখল। তারপর জানালার সামনে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখল। আজ আর তার ভেতরে কান্না ছিল না, আজ তার ভেতরে জন্ম নিচ্ছিল অন্য কিছু, যেটার
নাম দৃঢ়তা। পরদিন দুপুরে তানিয়ার অফিসে বসে সে নতুন তথ্যগুলো দেখালো। তানিয়া মনোযোগ দিয়ে সব কিছু পড়লেন। তারপর চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, এখন বিষয়টা আরও গুরুতর। কেন? কারণ আমি মনে করছি তিনি শুধু টাকা সরাননি, তিনি পরিকল্পনাভাবে সম্পদ লুকিয়েছেন। রূপার বুক ঢক করে উঠল। এর মানে আদালতে গেলে তার অবস্থান দুর্বল হতে পারে। তানিয়া ঘুরে দাঁড়ালেন। আর আমাদের অবস্থান শক্তিশালী হবে। রূপা দীর্ঘশ্বাস ফেলল। এতদিন সে ভাবত তার জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন ধীরে ধীরে বুঝতে পারছে আসলে একটা নতুন জীবন শুরু হচ্ছে। সেদিন অফিস থেকে ফেরার সময় তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। সে রিসিভ করতেই ওপাশে একজন নারীর কণ্ঠ ভেসে এলো। আপনি কি রূপা? জি, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। রূপা সতর্ক হয়ে গেল। আপনি কে? ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর উত্তর এলো, আমার নাম সাদিয়া, আমি মেহরিনের বড় বোন। রূপার শরীর যেন হঠাৎ জমে গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে কয়েক মুহূর্ত কথা বলতে পারল না। সাদিয়া আবার বলল, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমার কাছে এমন কিছু তথ্য আছে যা আপনার জানা দরকার। রূপা ধীরে বলল, কেন? ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কারণ আমি আর আমার বোনের কাজকে সমর্থন করতে পারছি না। পরদিন বিকেলে তারা একটি ছোট ক্যাফেতে দেখা করলো। সাদিয়া দেখতে ক্লান্ত লাগছিল। চোখের নিচে কালো দাগ, মুখে অস্বস্তির ছাপ। সেও বসেই বলল, আমি সরাসরি কথা বলবো। রূপা চুপ করে রইল। মেহরিন আপনার স্বামীকে ভালোবাসে না। রূপার চোখ স্থির হয়ে গেল। কি বললেন? সে ভালোবাসে না? সাদিয়া আবার বলল, সে শুধু তার অর্থ আর অবস্থানকে ভালোবাসে। ক্যাফের ভেতরে শব্দ যেন মুহূর্তের জন্য দূরে সরে গেল। রূপা নিঃশব্দে বসে রইল। সাদিয়া ব্যাগ থেকে একটি খাম বের করলো। এগুলো আমি আপনাকে দিতে এসেছি। ভেতরে কয়েকটি ছবি ছিল, কিছু মেসেজের প্রিন্ট কপি আর কয়েকটি ব্যাংক লেনদেনের তথ্য। রূপা ধীরে ধীরে সেগুলো দেখতে লাগলো। তারপর তার চোখ বড় হয়ে গেল। একটি ছবিতে মেহরিন অন্য একজন পুরুষের সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। ছবিটি মাত্র 3 মাস আগের। আরেকটি মেসেজে লেখা, ওকে আরও কিছুদিন বিশ্বাসে রাখো, টাকা পুরোপুরি হাতে আসুক, তারপর যা করার করব। রূপার বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। মিস্টার ইয়াসিন যাকে নিয়ে নিজের সংসার ভাঙছেন, সেই মানুষটিও তাকে ব্যবহার করছে। সাদিয়া ধীরে ধীরে বলল, আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমি জানি আমার বোন কখনো কারোর জন্য নিজের স্বার্থ ছাড়ে না। রূপা অনেকক্ষণ কিছু বলল না। তারপর শুধু জিজ্ঞেস করলো, আপনি আমাকে সাহায্য করছেন কেন? সাদিয়ার চোখ ভিজে উঠল। কারণ এক সময় আমার স্বামীও আমাকে এভাবেই ছেড়ে গিয়েছিল। আর আমি চাই না আরেকজন নারী একই কষ্টের ভেতর দিয়ে যাক। কথাটা শুনে রূপা প্রথমবারের মতো তার দিকে মানবিক দৃষ্টিতে তাকালো। ক্যাফে থেকে বের হওয়ার সময় তার হাতে শুধু কিছু কাগজ ছিল না, ছিল এমন সত্য যা পুরো খেলাটাই বদলে দিতে পারে। সেদিন রাতে কেবিনে বসে মিস্টার ইয়াসিন ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন। তিনি জানতেন না তার চারপাশে তৈরি করা মিথ্যার দেওয়ালে ইতিমধ্যে ফাটল ধরেছে। তিনি জানতেন না যাকে তিনি দুর্বল ভাবতেন সেই রূপা একের পর এক প্রমাণ সংগ্রহ করছে। তিনি জানতেন না যে নারীকে তিনি বোঝা বলেছিলেন সেই নারী এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠছে। আর সবচেয়ে বড় কথা, তিনি জানতেন না যে মেহরিনের জীবনেও এমন কিছু গোপন সত্য লুকিয়ে আছে যা সামনে এলে শুধু তার সম্পর্ক নয়, তার পুরো ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে। সেই রাতেই তানিয়া রহমান রূপাকে একটি বার্তা পাঠালেন, আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেব, প্রস্তুত থাকুন। রূপা বার্তাটা পড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফোনের স্ক্রিন বন্ধ করলো। জানালার বাইরে রাতের আকাশে চাঁদ উঠেছে। বহুদিন পর সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হাসলো। হাসিটা আনন্দের ছিল না, হাসিটা ছিল এমন একজন নারীর যে
অবশেষে ভয় পাওয়া বন্ধ করেছি। আর যখন একজন আহত নারী ভয় পাওয়া বন্ধ করে দেয়, তখন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য সময় খুব একটা ভালো থাকে না। সেই রাতের পর থেকে রূপার ভেতরে যেন কিছু বদলে গেল। কয়েক সপ্তাহ আগেও সে প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবত কিভাবে সংসারটাকে বাঁচানো যায়, কিভাবে মিস্টার ইয়াসিনকে আবার আগের মতো ফিরে পাওয়া যায়, কিভাবে এত বছরের সম্পর্কটাকে ভেঙে পড়া থেকে রক্ষা করা যায়। কিন্তু এখন আর সে সব ভাবছিল না। এখন সে ভাবছিল সত্যকে কিভাবে সামনে আনা যায়, মানুষটাকে কিভাবে তার নিজের কাজের জবাবদিহির মুখোমুখি দাঁড় করানো যায়। পরদিন সকালে তানিয়া রহমানের অফিসে জরুরি বৈঠক ছিল। রূপা যখন সেখানে পৌঁছালো, তখন তানিয়া ইতোমধ্যে কয়েকটি নথি টেবিলের ওপর সাজিয়ে রেখেছিলেন। তার মুখে সেই পরিচিত কঠোর ভাব। রূপা চেয়ারে বসতেই তানিয়া বললেন, আমাদের হাতে যত প্রমাণ আছে তা যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমি আরও বড় কিছু খুঁজে পেয়েছি। রূপা কৌতূহলী হয়ে তাকালো। কি? তানিয়া ধীরে ধীরে একটি ফাইল তার সামনে এগিয়ে দিলেন। মিস্টার ইয়াসিন শুধু সম্পত্তি গোপন করেননি, তিনি গত 1 বছরে বেশ কয়েকটি আর্থিক তথ্য লুকিয়েছেন। রূপা ফাইল খুলতেই অবাক হয়ে গেল। কয়েকটি ব্যাংক হিসাবের বিবরণ, 2টি বিনিয়োগ প্রকল্প আর একটি ব্যক্তিগত সঞ্চয় হিসাব, যেটার অস্তিত্ব সে আগে কখনো জানতো না। রূপার চোখ স্থির হয়ে গেল। এগুলো কোথা থেকে পেলেন? তানিয়া বললেন, আইনগতভাবে অনুসন্ধান করা হয়েছে। আর সত্যি বলতে, আপনার স্বামী যতটা বুদ্ধিমান ভাবেন নিজেকে, বাস্তবে ততটা নন। রূপা চুপ করে রইল। তার মাথার ভেতর যেন ধীরে ধীরে ছবিগুলো পরিষ্কার হতে লাগলো। মাসের পর মাস যে অর্থ হারিয়ে যাচ্ছিল, সেগুলোর আসলে কোথায় যাচ্ছিল এখন সে বুঝতে পারছে। মিস্টার ইয়াসিন শুধু পালানোর পরিকল্পনা করেননি, তিনি একটি সম্পূর্ণ নতুন জীবন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই নতুন জীবনে রূপার জন্য কোনো জায়গা ছিল না। মিটিং শেষ হওয়ার আগে তানিয়া বললেন, আমি মনে করি খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কেন? কারণ এমন মানুষরা যখন বুঝতে পারে তারা ধরা পড়ে গেছে, তখন তারা আরও বিপজ্জনক হয়ে ওঠে। কথাটা রূপার মনে গেঁথে গেল। বিকেলে বাড়ি ফিরে সে অনেক দিন পর নিজের ঘরটা ভালো করে দেখল। এই ঘরের প্রতিটি দেওয়ালে স্মৃতি ছিল। বিয়ের পর প্রথম কেনা পর্দা, দুজনের তোলা ছবি, ড্রয়িং রুমের সেই ছোট বুক সেলফ যেটা একদিন দুজনে মিলে জোড়া লাগিয়েছিল। কিন্তু এখন এগুলো দেখে তার বুক ভেঙে পড়ছিল না, বরং মনে হচ্ছিল সে যেন অতীতের একটি অধ্যায়ের দিকে তাকিয়ে আছে, যে অধ্যায় শেষ হয়ে গেছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি পরিচিত নাম, মিস্টার ইয়াসিন। রূপা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর রিসিভ করলো। ওপাশ থেকে স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, কেমন আছো? রূপা অবাক হলো, যেন কিছুই হয়নি, যেন তিনি কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে আছেন, যেন তিনি অন্য একজন নারীর সঙ্গে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছেন। না। রূপা শান্ত গলায় বলল, ভালো, বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মিস্টার ইয়াসিন বললেন, আমি হয়তো আরও কয়েকদিন থাকবো। রূপা জানালার দিকে তাকালো। যতদিন ইচ্ছে থাকো। কথাটা শুনে ওপাশে সামান্য অস্বস্তি টের পাওয়া গেল। তুমি রাগ করেছো? রূপা হালকা হাসলো। রাগ? হ্যাঁ। না, রাগ করিনি। এবার সত্যি নীরবতা নেমে এলো, কারণ তিনি রাগ আশা করেছিলেন, কান্না আশা করছিলেন, অভিযোগ আশা করছিলেন, কিন্তু এই শান্ত স্বর আশা করেননি। শেষ পর্যন্ত তিনি বললেন, ঠিক আছে, পরে কথা হবে। ফোন কেটে গেল। রূপা ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। তারপর নিজের মনে বলল, খুব শীঘ্রই দেখা হবে। 2 দিন পর মিস্টার ইয়াসিন শহরে ফিরলেন, কিন্তু তিনি সরাসরি বাড়িতে এলেন না। প্রথমে অফিসে গেলেন, তারপর সন্ধ্যার দিকে বাড়ির সামনে গাড়ি থামালেন। তিনি হয়তো ভাবছিলেন সব আগের মতোই আছে। দরজা খুললেই রূপা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিছু প্রশ্ন করবে, কিছু কষ্ট লুকাবে।
আর তিনি নিজের সুবিধা মতো উত্তর দেবেন, কিন্তু দরজার সামনে দাঁড়িয়েই তিনি বুঝলেন কিছু একটা বদলে গেছে। বাড়িটা অস্বাভাবিকভাবে গোছানো, অস্বাভাবিকভাবে নীরব, আর ড্রয়িং রুমের মাঝখানে কয়েকটি বড় বাক্স রাখা, সবগুলোর ওপর লেখা মিস্টার ইয়াসিন। তার কপাল কুঁচকে গেল। তিনি ভেতরে ঢুকলেন। রূপা তখন ডাইনিং টেবিলে বসেছিল, সামনে এক কাপ চা, হাতে একটি বই, যেন তিনি কারো জন্য অপেক্ষা করছিলেন না। মিস্টার ইয়াসিন ব্যাগ নামিয়ে বললেন, এগুলো কি? রূপা বই বন্ধ করলো। তোমার জিনিসপত্র? মানে মানে আমি গুছিয়ে রেখেছি। মিস্টার ইয়াসিন অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলেন। তুমি কি বলতে চাইছো? রূপা ধীরে উঠে দাঁড়ালো, তারপর টেবিলের ওপর রাখা একটি খাম এগিয়ে দিল। এটা তোমার জন্য। মিস্টার ইয়াসিন খাম খুললেন, কাগজ বের করলেন, আর পরের মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। ডিভোর্সের নোটিশ। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। তিনি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলেন না, তারপর গলা উঁচু করে বললেন, তুমি সিরিয়াস? খুব। তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? তুমিই তো বলেছিলে। রূপার কণ্ঠ ছিল শান্ত। তুমি বলেছিলে যদি ড্রামা করতে চাই তাহলে ডিভোর্স দিতে। মিস্টার ইয়াসিন হতভম্ব হয়ে গেলেন। সম্ভবত তিনি কখনো ভাবেননি কথাটা সত্যি হয়ে যাবে। রূপা, তুমি সাবেক দিয়ে সিদ্ধান্ত নিচ্ছ না? তাহলে আমি প্রমাণ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। এই প্রথম তার চোখে ভয় দেখা গেল, খুব ক্ষণস্থায়ী, কিন্তু রূপা সেটা দেখল। কিসের প্রমাণ? রূপা টেবিলের ড্রয়ার খুলল, একটি মোটা ফাইল বের করলো, তারপর ধীরে ধীরে সামনে রাখলো। হোটেল বুকিং, গোপন অ্যাকাউন্ট, সম্পত্তির কাগজ, ব্যাংক লেনদেন, মেসেজ, একটার পর একটা শব্দ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। মিস্টার ইয়াসিনের মুখ শক্ত হয়ে গেল। তিনি বুঝতে পারছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। তুমি আমার ব্যক্তিগত জিনিস ঘেঁটেছ। রূপা হেসে ফেলল। ব্যক্তিগত? হ্যাঁ, আমাদের যৌথ টাকায় অন্য নারীর সঙ্গে সম্পত্তি কিনলে সেটা আর ব্যক্তিগত থাকে না। কথাটা যেন সরাসরি আঘাত করলো। কিছুক্ষণ কেউ কথা বলল না, তারপর মিস্টার ইয়াসিন চিৎকার করে উঠলেন, তুমি বুঝতে পারছো না? তাহলে বুঝিয়ে বলো। সব কিছু এত সহজ না। রূপা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছ, সব কিছু এত সহজ না। তাই আদালতে ব্যাখ্যা করবে। তারপর সে আরেকটি কাগজ বের করলো, তানিয়া রহমানের স্বাক্ষর করা নথি। মিস্টার ইয়াসিন সেটা দেখে স্থির হয়ে গেলেন। এবার তিনি সত্যি বুঝলেন এটা কোনো আবেগের ঝড় নয়, এটা পরিকল্পিত পদক্ষেপ। তিনি চেয়ার টেনে বসে পড়লেন। তার মুখে প্রথমবারের মতো উদ্বেগ স্পষ্ট, কিন্তু তিনি তখনও জানতেন না সবচেয়ে বড় আঘাতটা তখনও বাকি। কারণ ঠিক সেই মুহূর্তে রূপার ফোনে একটি নতুন বার্তা এসে পৌঁছেছে। প্রেরক সাদিয়া। বার্তায় শুধু একটি লাইন লেখা, আমার কাছে আরও বড় প্রমাণ এসেছে মেরির সম্পর্কে। আপনি এটা দেখলে বিশ্বাস করতে পারবেন না। রূপা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর ধীরে ধীরে কিছু জেগে উঠল। হয়তো খেলার আসল পর্ব এখন শুরু হতে যাচ্ছে, আর সেই খেলায় মিস্টার ইয়াসিনের ধারণাও নেই যে তিনি আসলে কতটা একা হয়ে পড়তে চলেছেন। রূপা ফোনের স্ক্রিনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। সাদিয়ার পাঠানো বার্তাটির ছোট ছিল, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা ইঙ্গিতটা ছিল ভয়ঙ্কর। আমার কাছে আরও বড় প্রমাণ এসেছে মেহেরিন সম্পর্কে। আপনি তো দেখলে বিশ্বাস করতে পারবেন না। মিস্টার ইয়াসিন তখনও ডাইনিং টেবিলের পাশে বসেছিলেন। তার সামনে ছড়িয়ে থাকা কাগজগুলো যেন ধীরে ধীরে তার আত্মবিশ্বাস গিলে খাচ্ছিল। কয়েক মিনিট আগেও তিনি ভেবেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন, রূপাকে বোঝাতে পারবেন, কিছু কথা বলে সময় কিনে নিতে পারবেন, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন রূপা আর সেই আগের মানুষটি নেই। এই নারী কাঁদছে না, অনুনয় করছে না, ক্ষমা চাইছে না, বরং সে প্রস্তুত, পুরোপুরি প্রস্তুত। আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই, হঠাৎ বললেন মিস্টার ইয়াসিন। রূপা শান্ত গলায় উত্তর দিল, অবশ্যই, তোমারও তাই করা উচিত। আমি তো মধ্যে করেছি। কথাটা শুনে তার মুখ শক্ত হয়ে গেল। তারপর তিনি উঠে দাঁড়ালেন। আমি আজ এখানে থাকছি না। ঠিক আছে, তোমার কোনো আপত্তি নেই না?
এই উত্তরটাই তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেললো, কারণ তিনি এতদিন ধরে রূপাকে এমন একজন মানুষ হিসেবে দেখেছেন যে তাকে হারানোর ভয় পায়। আজ সেই ভয় নেই, একদম নেই। তিনি কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। গাড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর রূপা ধীরে ধীরে সোফায় গিয়ে বসলো। অনেকক্ষণ চুপ করে রইল, তারপর সাদিয়াকে কল করলো। ওপাশ থেকে দ্রুত কল রিসিভ হলো। আপনি মেসেজটা দেখেছেন? হ্যাঁ। কোথায় দেখা করা যাবে? সাদিয়া বলল, আগামীকাল সকাল। আগের জায়গায়। পরদিন সকালটা অদ্ভুতভাবে ভারী লাগছিল। রূপা ঠিক সময় মতো ক্যাফেতে পৌঁছালো। সাদিয়া ইতিমধ্যে সেখানে ছিল, তার মুখে আগের চেয়েও বেশি উদ্বেগ। রূপা বসতেই সে ব্যাগ থেকে একটি খাম বের করলো, খামটি টেবিলের উপর রাখলো। এগুলো আমি গতকাল পেয়েছি। রূপা ধীরে ধীরে খাম খুললো। ভেতরে বেশ কয়েকটি ছবি, কিছু ব্যাংক রেকর্ড আর কয়েকটি প্রিন্ট করা মেসেজ। প্রথম ছবিটা দেখি তার চোখ বড় হয়ে গেল। মেহরিন একটি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে, তার পাশে একজন পুরুষ, মিস্টার ইয়াসিন নয়, অন্য কেউ। দ্বিতীয় ছবিতে একই মানুষকে দেখা গেল একটি দামি গাড়ির সামনে। তৃতীয় ছবিতে তারা দুজন হাত ধরে হাঁটছে। রূপা ব্রুকুসকে তাকালো। এই লোককে? সাদিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাম রাফিন, সে একজন ব্যবসায়ী, আর গত 8 মাস ধরে মেহরিন তার সঙ্গেও সম্পর্কে জড়িত। রূপা কয়েক সেকেন্ড কথা বলতে পারল না, তারপর ধীরে বলল, মিস্টার ইয়াসিন জানে? সাদিয়া তিক্তভাবে হেসে ফেলল। না, সেভাবে মেহরিন শুধু তাকে ভালোবাসে। রূপা নিচের দিকে তাকালো। একসময় এই সত্য হয়তো তাকে আনন্দ দিত, কিন্তু এখন তার ভেতরে শুধু ক্লান্তি। বিশ্বাসঘাতকতার পর বিশ্বাসঘাতকতা, মিথ্যার পর মিথ্যা। সাদিয়া আবার বলল, আরও আছে। সে একটি ব্যাংক স্টেটমেন্ট এগিয়ে দিল। রূপা সেটা হাতে নিল, তারপর ধীরে ধীরে পড়তে শুরু করলো। কয়েকটি বড় অঙ্কের লেনদেন একই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে মিস্টার ইয়াসিন নিয়মিত টাকা পাঠাতেন, কিন্তু এরপর সেই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে চলে গেছে, যেটা রাফিনের নামে। রূপার বুকের ভেতর ধাক্কার মতো কিছু লাগলো। মানে? হ্যাঁ। সাদিয়া মাথা নেড়ে বলল, মেরিন শুধু আপনার স্বামীকে ব্যবহার করেনি, সে তার টাকা অন্য একজন পুরুষের জন্য ব্যবহার করেছে। ক্যাফের ভেতর হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল। রূপা চুপ করে বসে রইল। তার মাথার ভেতর একের পর এক দৃশ্য ভেসে উঠছে। মিস্টার ইয়াসিন সংসারের টাকা লুকিয়ে মেহরিনকে দিচ্ছেন, মেহরিন সেই টাকা অন্য একজনকে দিচ্ছে, আর সেই পুরো সময় জুড়ে তিনি ভাবছেন তিনি গ্রামের জন্য সব কিছু ত্যাগ করছেন। এটা প্রায় নির্মম এক বিদ্রোহ। সেদিন দুপুরেই রূপা সব তথ্য তানিয়া রহমানের কাছে পৌঁছে দিল। তানিয়া সব কিছু দেখে অনেকক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, এটা আদালতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্বামী এখনও কিছু জানে না। মানে? মানে তিনি এখনও ভাবছেন মেহরিন তার পাশে আছে। তানিয়া ঠান্ডা গলায় বললেন, কিন্তু বাস্তবে তিনি একা সেই রাতেই অন্যদিকে মিস্টার ইয়াসিন শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসেছিলেন। মেরিন তার সামনে সোফায় বসেছিল। মিস্টার ইয়াসিন ক্লান্ত গলায় বললেন, রূপা ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। মেরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, তাহলে সই করে দাও। এত সহজ? হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। মিস্টার ইয়াসিন দীর্ঘশ্বাস ফেললেন। সব কিছু এত দ্রুত হবে ভাবেনি। মেরিন উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা, কারণ সে জানতো না তার নিজের গোপন জীবনও ধীরে ধীরে প্রকাশের পথে। আমরা নতুনভাবে শুরু করব, সে বলল, সব ঠিক হয়ে যাবে। মিস্টার ইয়াসিন তার দিকে তাকিয়েও রইলেন। তিনি বিশ্বাস করতে চাইলেন, কারণ বিশ্বাস করা ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেহরিনের ফোনে একটি মেসেজ এলো। রাফিন স্ক্রিনে ভেসে উঠল।
তোমার প্রেমিক কি এখনও কিছু বুঝতে পারেনি? মেহরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত স্ক্রিন বন্ধ করে দিল, কিন্তু মিস্টার ইয়াসিন সেটা লক্ষ্য করেছেন কি না সে বুঝতে পারল না। পরবর্তী কয়েকদিন খুব দ্রুত কেটে গেল। আইনি প্রক্রিয়া এগোতে লাগলো, নথিপত্র জমা হলো, হিসাব খতিয়ে দেখা শুরু হলো। আর ঠিক তখনই তানিয়া রহমান এমন একটি তথ্য পেলেন যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি গোপন বিনিয়োগ হিসাব যেখানে কয়েক কোটি টাকার সম্পদ লুকানো ছিল, এবং সেই হিসাবের সঙ্গে যুক্ত ছিল দুটি নাম, মিস্টার ইয়াসিন এবং মেহরিন। তানিয়া সঙ্গে সঙ্গে রূপাকে ফোন করলেন। আমরা যা পেয়েছি সেটা বিশাল। রূপার বুক ধক করে উঠল। কি পেয়েছেন? আমি ফোনে সব বলবো না, তবে একটা কথা বলতে পারি, আপনার স্বামী খুব শীঘ্রই বুঝতে পারবেন তিনি শুধু একজন স্ত্রীকে হারাননি, তিনি এমন একজন মানুষকে হারিয়েছেন যে তার জীবনের সবচেয়ে বড় সত্যগুলো জানত। ফোন কেটে যাওয়ার পর রূপা অনেকক্ষণ চুপ করে বসে রইল। জানালার বাইরে সন্ধ্যা নেমেছে, আকাশে একের পর এক তারা জ্বলছে। আর বহুদিন পর তার মনে হলো ন্যায় বিচার হয়তো সত্যি সম্ভব, কিন্তু সে তখনও জানতো না সামনে যে ঝড় আছে তা শুধু মিস্টার ইয়াসিনের জীবন নয়, মেহরিনের জীবনও উলটপালট করে দিতে চলেছে। কারণ সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না, আর যখন সেটা প্রকাশ পায় তখন সবচেয়ে শক্তিশালী মানুষটাকেও হাঁটু গেড়ে বসতে হয়। পরদিন সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। রূপা বারান্দায় দাঁড়িয়ে দূরের রাস্তার দিকে তাকিয়েছিল। গত কয়েক সপ্তাহে তার জীবনে এত কিছু বদলে গেছে যে মাঝে মাঝে নিজের জীবনকে অপরিচিত মনে হচ্ছিল। একসময় যে মানুষটার জন্য সে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের সময় পর্যন্ত ত্যাগ করেছিল, সেই মানুষটাই এখন তার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তবু অদ্ভুতভাবে তার ভেতরে আর আগের মতো কষ্ট হচ্ছিল না। ব্যথা ছিল, কিন্তু সেই ব্যথা এখন তাকে দুর্বল করছে না, বরং শক্ত করছে। ঠিক তখনই তানিয়া রহমানের ফোন এলো। আজ বিকেলে প্রস্তুত থাকবেন। রূপা কিছুটা অবাক হয়ে বলল, কেন? তানিয়া কণ্ঠচাপা উত্তেজনা, কারণ আজ অনেক মুখোশ খুলতে যাচ্ছে। ফোন কেটে গেল। রূপার বুকের ভেতর ধীরে ধীরে উত্তেজনা জমতে লাগলো। অন্যদিকে সেই সময় মিস্টার ইয়াসিন অফিসে বসেছিলেন, কিন্তু কাজে তার মন ছিল না। গত কয়েকদিনে সব কিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রূপা ডিভোর্সের কাগজ পাঠিয়েছে, আইনজীবী নিয়োগ করেছে, ব্যাংক হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে আর একবারও কাঁদেনি। এটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করছিল, কারণ তিনি রূপাকে চেনেন বলে ভাবতেন, কিন্তু এখন মনে হচ্ছে তিনি আসলে কখনোই তাকে চিনতেন না। দুপুরের দিকে মেহরিন তার অফিসে এলো, মুখে হাসি, হাতে কফি। যেন কোনো সমস্যা নেই, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, সে বলল। মিস্টার ইয়াসিন দীর্ঘশ্বাস ফেললেন। সব কিছু জটিল হয়ে যাচ্ছে। মেহরিন তার কাঁধে হাত রাখলো। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ তার কণ্ঠে সেই আত্মবিশ্বাস ছিল না, কারণ গত কয়েকদিন ধরে সেও অস্বস্তিতে ছিল। কয়েকবার অচেনা নাম্বার থেকে ফোন এসেছে, কেউ কথা বলেনি, শুধু নীরব ছিল, আর সেই নীরবতায় তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। বিকেল 4টার দিকে শহরের একটি আইনি কার্যালয়ের কনফারেন্স রুমে সবাই উপস্থিত হলো। রূপা, তানিয়া রহমান, মিস্টার ইয়াসিন এবং তার আইনজীবী। মেরিনও সেখানে ছিল। রূপা ঘরে ঢুকে শান্তভাবে নিজের জায়গায় বসে পড়ল। একবারও মিস্টার ইয়াসিনের দিকে তাকালো না। এই বিষয়টাও তাকে অস্বস্তিতে ফেলল। একসময় সে ঘরে ঢুকলে রূপার চোখ সবার আগে তাকে খুঁজত। আজ যেন সে অস্তিত্বহীন। মিটিং শুরু হলো। প্রথম আর্থিক নথিপত্র নিয়ে আলোচনা চলল। তারপর তানিয়া রহমান একটি মোটা ফাইল টেবিলের উপর রাখলেন। আমাদের কাছে নতুন কিছু তথ্য এসেছে। মিস্টার ইয়াসিনের আইনজীবী ব্রু কুঁচকালেন। কী ধরনের তথ্য? তানিয়া ধীরে ধীরে ফাইল খুললেন, তারপর কয়েকটি কাগজ সামনে রাখলেন। গোপন বিনিয়োগ হিসাব, গোপন সম্পত্তি এবং বৈবাহিক সম্পদ স্থানান্তরের
তথ্য। মিস্টার ইয়াসিনের মুখ শক্ত হয়ে গেল। তিনি বুঝলেন পরিস্থিতি খারাপ, কিন্তু এখনও তিনি ভাবছিলেন এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। তিনি ভুলছিলেন। তানিয়া এবার আরেকটি খাম বের করলেন। আরও কিছু আছে। মেরিনের বুক ধক করে উঠল। তার অজান্তেই হাত মুঠো হয়ে গেল। তানিয়া খাম খুললেন। প্রথম ছবিটি টেবিলের ওপর রাখলেন। মুহূর্তের মধ্যে ঘরের বাতাস বদলে গেল। মিস্টার ইয়াসিন ছবির দিকে তাকালেন, তারপর দ্বিতীয়বার তাকালেন, তারপর তৃতীয়বার, কারণ তিনি বিশ্বাস করতে পারছিলেন না ছবিতে মেহরিন ছিল। অন্য একজন পুরুষের হাত ধরে সমুদ্রের ধারে, হাসি মুখে, একেবারে অন্তরঙ্গ ভঙ্গিতে। এটা কি? তার গলা শুকিয়ে গেল। মেরিন ফ্যাকাশে হয়ে গেল। ইয়াসিন, আমি ব্যাখ্যা করতে পারি। কিন্তু তানিয়া থামলেন না। একটার পর একটা ছবি বের হতে লাগলো। রেস্টুরেন্টে, রিসোর্ট, ব্যক্তিগত ভ্রমণ, সব জায়গায় একই পুরুষ। রাফিন ঘরে কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো। তারপর মিস্টার ইয়াসিন ধীরে ধীরে মেহরিনের দিকে তাকালেন। এগুলো মিথ্যা বলো। মেহরিন কিছু বলতে পারল না, কারণ ছবিগুলো সত্যি। তারপর আরও ভয়ঙ্কর কিছু সামনে এলো। ব্যাংক হিসাব, লেনদেন, অর্থ স্থানান্তর। তানিয়া শান্ত কণ্ঠে বললেন, আপনার কাছ থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ অন্য অ্যাকাউন্টে গেছে, এবং সেই অ্যাকাউন্টের মালিক এই ব্যক্তি। তিনি রাফিনের নাম দেখালেন। মিস্টার ইয়াসিনের মুখের রং উধাও হয়ে গেল। এতদিন তিনি ভাবেছিলেন তিনি স্ত্রীকে ফাঁকি দিয়েছেন, এখন বুঝতে পারছেন তিনিও প্রতারিত হয়েছেন। তিনি মেহরিনের দিকে তাকালেন। তুমি আমার সঙ্গে এটা করলে? মেহরিন চোখ নামিয়ে ফেলল। তার কাছে কোনো উত্তর ছিল না, কোনো অজুহাতও না, কারণ সত্য এত স্পষ্ট ছিল যে মিথ্যা বলার সুযোগ নেই। হঠাৎ মিস্টার ইয়াসিন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ রক্তবর্ণ, মুখ কাঁপছে। আমি তোমার জন্য সব কিছু হারাইছি মেরিন, এবারও চুপ। আমি আমার সংসার হারিয়েছি, আমার স্ত্রীকে হারিয়েছি, আর তিনি বাক্য শেষ করতে পারলেন না, কারণ হঠাৎ তিনি বুঝলেন সবচেয়ে বড় সত্যটা, রূপা কখনো তাকে প্রতারণা করেনি, রূপা কখনো মিথ্যা বলেনি, রূপা কখনো তার বিশ্বাস ভাঙেনি। সব কিছু তিনি নিজে ধ্বংস করেছেন। ধীরে ধীরে তার দৃষ্টি রূপার দিকে গেল। রূপা স্থির হয়ে বসেছিল। চোখে কোনো ঘৃণা নেই, কোনো আনন্দ নেই, কোনো প্রতিশোধের উল্লাস নেই, শুধু শান্তি। আর সেই শান্তিটাই তাকে সবচেয়ে বেশি আঘাত করলো, কারণ তিনি বুঝলেন রূপা তাকে ঘৃণা করে না, রূপা তাকে ছাড়িয়ে গেছে, মানসিকভাবে অনেক দূরে চলে গেছে। মিটিং শেষ হওয়ার পর সবাই বেরিয়ে গেল। রূপা করিডর দিয়ে হাঁটছিল। ঠিক তখন পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, রূপা। সে থামলো, ধীরে ধীরে ফিরে তাকালো। মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে আছেন, তার চোখে ক্লান্তি, অনুশোচনা, পরাজয়। আমি একটা ভুল করেছি, তিনি বললেন। রূপা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, না। মিস্টার ইয়াসিন অবাক হয়ে তাকালেন। রূপা বলল, ভুল একবার হয়, তুমি মাসের পর মাস সিদ্ধান্ত নিয়েছো প্রতিদিন, প্রতিবার। এটা ভুল না, এটা পছন্দ ছিল। কথাগুলো কিশোরীর মতো বিঁধল, কারণ তিনি জানতেন এগুলো সত্যি। রূপার কিছু না বলে চলে গেল। মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে রইলেন, একাই, সম্পূর্ণ একা। আর সেই মুহূর্তে তিনি বুঝলেন যে নারীকে তিনি সবচেয়ে কম মূল্য দিয়েছিলেন, সেই নারী ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, খুব বেশি দেরি। আর কয়েক সপ্তাহ পর আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দিন আসবে। সেই দিন শুধু একটি বিবাহের সমাপ্তি হবে না, কয়েকটি জীবনের গতিপথও বদলে যাবে। আর সেই দিন মিস্টার ইয়াসিন এমন একটি সত্যের মুখোমুখি হবেন যা তার বাকি জীবনকে তাড়া করে ফিরবে। আদালতের চূড়ান্ত শুনানির দিন সকাল থেকে আকাশ মেঘলা ছিল। রূপা খুব ভোরে ঘুম থেকে উঠেছিল। অদ্ভুতভাবে তার ভেতরে কোনো অস্থিরতা ছিল না। যে নারী কয়েক মাস আগে নিজের সংসার ভেঙে যাওয়ার ভয়ে কাঁপছিল, আজ সেই নারী আয়নার সামনে দাঁড়িয়ে শান্তভাবে নিজের শাড়ির আঁচল ঠিক করছিল। আজকের দিনটা শুধু একটি মামলার শেষ দিন নয়, আজ তার জীবনের একটি দীর্ঘ অধ্যায়ের শেষ দিন। একসময় সে ভেবেছিল
মিস্টার ইয়াসিন ছাড়া সে বাঁচতে পারবে না। একসময় সে ভেবেছিল ভালোবাসা মানেই সব কিছু সহ্য করা। একসময় সে ভেবেছিল সম্পর্ক বাঁচানোর দায়িত্ব শুধু তার। আর সে জানে ভালোবাসা একা একজনের কাঁধে টিকে থাকে না। সম্মান ছাড়া ভালোবাসা বাঁচে না, বিশ্বাস ছাড়া সংসার দাঁড়িয়ে থাকে না। আর আত্মসম্মান হারিয়ে কাউকে ধরে রাখার নাম ভালোবাসা নয়। আদালতে পৌঁছানোর পর সে দেখল তানিয়া রহমান আগিয়ে এসে বসে আছেন। তাকে দেখে তানিয়া মৃদু হাসলেন। প্রস্তুত? রূপা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আজ ভয় লাগছে না? রূপা কিছুক্ষণ ভেবে বলল, আগে লাগতো, এখন না। তানিয়া তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনি অনেক দূর এসেছেন। কিছুক্ষণ পর মিস্টার ইয়াসিনও আদালতে এলেন, কিন্তু তিনি আর আগের সেই আত্মবিশ্বাসী মানুষটি নন। কয়েক মাস যেন তাকে কয়েক বছর বুঝিয়ে দিয়েছে। চোখে নিচে কালি, মুখে ক্লান্তি, চলাফেরায় অবসাদ। রূপা একবার তার দিকে তাকালো, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। একসময় এই মানুষটাকে দেখলে তার হৃদস্পন্দন বেড়ে যেত। আজ কোনো অনুভূতি হলো না, একেবারেই না। শুনানি শুরু হলো। দুই পক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করলেন। প্রমাণ দেখানো হলো, ব্যাংক হিসাব দেখানো হলো, গোপন সম্পত্তির নথি দেখানো হলো, অর্থ লুকানোর প্রমাণ দেখানো হলো, মাসের পর মাস ধরে চলা প্রতারণার বিবরণ তুলে ধরা হলো। সবচেয়ে বিচারক কখন নথিগুলো দেখছিলেন, তখন পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মিস্টার ইয়াসিন মাথা নিচু করে বসেছিলেন। তিনি জানতেন ফলাফল কী হতে যাচ্ছে। আজ আর কিছু লুকানোর নেই, আজ আর কোনো অজুহাতও নেই। শুনানি শেষ হওয়ার কিছুক্ষণ পর রায় ঘোষণা করা হলো। বিবাহ বিচ্ছেদের অনুমোদিত হলো। যৌথ সম্পদের ন্যায্য অংশ রূপার পক্ষে দেওয়া হলো। গোপন সম্পদ ও আর্থিক তথ্য গোপন করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হলো। সব কিছু শেষ হতে খুব বেশি সময় লাগলো না, কিন্তু রূপার কাছে মনে হলো যেন একটি যুগ শেষ হয়ে গেল। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় সে গভীর শ্বাস নিল। বহুদিন পর তার বুকটা হালকা লাগছিল, খুব হালকা। সেই দিন আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, রূপা। সে থামলো, ধীরে ধীরে ফিরে তাকালো। মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে আছেন, তার চোখ লাল, মুখে অনুশোচনা স্পষ্ট। 1 মিনিট সময় হবে। রূপা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মাথা নেড়ে সম্মতি দিল। দুজন আদালতের প্রাঙ্গণের একপাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ কেউ কথা বলল না। শেষ পর্যন্ত মিস্টার ইয়াসিনই বললেন, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। রূপা নীরব। আমি জানি আমি সব কিছু নষ্ট করেছি। রূপা এখনও নীরব। কিন্তু আমি চাই তুমি জানো, আমি সত্যি অনুতপ্ত। বাতাসে দীর্ঘ নীরবতা ঝুলে রইল। তারপর রূপা শান্ত গলায় বলল, তুমি জানো সবচেয়ে বড় ভুলটা কোথায় করেছিলে? মিস্টার ইয়াসিন ধীরে মাথা তুললেন। কথায়? রূপা বলল, তুমি ভেবেছিলে আমি কখনো চলে যাব না। কথাটা শুনে তিনি স্থির হয়ে গেলেন, কারণ এটাই সত্যি। তিনি সত্যি ভেবেছিলেন রূপা সবসময় থাকবে, যাই হোক না কেন, যত কষ্টই দিক, যত অপমানই করুক, সে কখনো যাবে না। সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় ভুল ছিল। আমি তোমাকে ভালোবেসেছিলাম, রূপা ধীরে বলল, খুব বেশি ভালোবেসেছিলাম। কিন্তু একসময় বুঝলাম আমি শুধু একজন মানুষকে ভালোবাসছি, আর সেই মানুষটা আমাকে সম্মানই করে না। মিস্টার ইয়াসিনের চোখ ভিজে উঠল। আমি যদি সব কিছু বদলাতে পারতাম। রূপা মৃদু হাসল। কিন্তু পারবে না। এটাই ছিল তাদের শেষ কথোপকথন। রূপা আর পিছনে তাকালো না। সে ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করলো। আর মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে রইলেন, যেমন মানুষ দাঁড়িয়ে থাকে যখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে নিজের হাতে হারিয়েছে। 6 মাস পরে একটি নতুন সকাল। সূর্যের আলো বড় জানালা দিয়ে ভেতরে ঢুকছে। রূপা নিজের নতুন অফিসে বসে আছে। গত কয়েক মাসে তার জীবন অনেক বদলে গেছে। সে নিজের কাজের উপর মন দিয়েছে, নতুন কিছু পরিকল্পনা শুরু করেছে, নিজের জন্য সময় বের করতে শিখেছে। অনেক বছর পর সে আবার বই পড়া শুরু করেছে, আবার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, আবার হাসছে। সত্যিকারের হাসি। সেই সকলেই তার ডেস্কে একটি খাম এসে পৌঁছালো।
ভেতরে একটি ছোট কার্ড, কোনো নাম নেই, শুধু একটি বাক্য, আমি তোমাকে হারানোর পর বুঝেছি তুমি আমার জীবনের সবচেয়ে ভালো জিনিস ছিলে। রূপা কয়েক সেকেন্ড কার্ডটির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে সেটি ভাঁজ করে ড্রয়ারে রেখে দিল। না রাগ হলো, না কষ্ট হলো, না আনন্দ হলো, কারণ কিছু অনুভূতি সময়ের সঙ্গে শেষ হয়ে যায়, আর কিছু মানুষ জীবনের অংশ না হয়ে শুধুই স্মৃতি হয়ে যায়। জানালার বাইরে তাকিয়ে সে দেখল আকাশ পরিষ্কার, অনেক দূরে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে। তার ঠোঁটে ছোট্ট একটি হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল সুখ মানে কাউকে হারানো নয়, সুখ মানে নিজেকে ফিরে পাওয়া। আর আজ বহুদিন পর সে নিজেকে ফিরে পেয়েছে, পুরোপুরি সমাপ্ত গল্প। নীরব স্ত্রী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।